নমস্কার, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আমার নাম পল্লবী কোলে। আমার বিষয় ভূগোল। আজ আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্জাত ও ক্ষয়জাত প্রক্রিয়া চ্যাপ্টারের অন্তর্গত নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে তোমাদের জানাব। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানার আগে আমাদের নদী সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিতে হবে। প্রথমেই আমরা জানব নদী সংজ্ঞা, অর্থাৎ নদী কী বা নদী কাকে বলে। নদী হলো স্বাভাবিক প্রবহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে। এরপর জানব নদীর উৎস, অর্থাৎ নদীর উৎস কী। নদী যেখানে সৃষ্টি হচ্ছে সেই জায়গাকেই বলা হচ্ছে নদীর উৎস। সাধারণত পাহাড় পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে, তাই গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এরপরে আসব নদীর মোহনা। নদীর মোহনা কি, অর্থাৎ নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে বলা হচ্ছে নদীর মোহনা। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। এরপরে আসব উপনদী। উপনদী কি কাকে বলে? উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে, অর্থাৎ কোনো নদী যখন উৎস থেকে মূল নদীর সঙ্গে সৃষ্টি হচ্ছে এবং সেই নদী যখন সেই মূল নদীতে না থেকে কোথায় গিয়ে অন্য কোনো নদীতে গিয়ে মিশে যাচ্ছে। উৎস থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু সেটা আস্তে আস্তে গিয়ে অন্য কোথাও মিশে যাচ্ছে, তখন তাকে ওই নদীটির উপনদী বলা হয়, অর্থাৎ মূল নদীটির উপনদী বলা হয়। যেমন গঙ্গা নদীর উপনদী হচ্ছে যমুনা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। এরপরে আসছি শাখা নদী। শাখা নদী কাকে বলে? মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও মেশে, মানে মেন রিভার থেকে যে সমস্ত নদী শাখার মতো বা বেরিয়ে যায়, সেগুলো দেখতে অনেকটা জালের মতো হতে পারে, সেটাকে বলা হচ্ছে শাখা নদী। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এরপরে আসব নদীর কার্য। নদীর কার্য। নদী হচ্ছে একটি প্রধান প্রাকৃতিক শক্তি যা আপন গতিতে ও আপন ধারায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়। নদী তার শক্তি অনুযায়ী উৎস থেকে মোহনা পর্যন্ত ক্ষয়কাজ করছে, ক্ষয়িত পদার্থ বহন করছে এবং বহিত পদার্থ সঞ্চিত করে কি করছে, পৃথিবী পৃষ্ঠে ভূমিরূপের নানান ধরনের পরিবর্তন ঘটিয়ে চলেছে। যদি দেখা যায় পৃথিবীর শুষ্ক অঞ্চল এবং মেরু অঞ্চল বাদ দিলে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ভূমিরূপের ভাস্কর্য নদীর কাজের ফলেই গঠিত হয়েছে। এরপরে তাহলে জানবো নদীর কাজ কয় প্রকার। নদীর কাজ হচ্ছে 3 প্রকার। প্রথমত ক্ষয় কাজ, দ্বিতীয়ত বহন কাজ, তৃতীয়ত সঞ্চয় কাজ। এরপরে আমরা জানবো আমাদের মেন অধ্যায় বা মূল বিষয় সম্পর্কে, নদীর ক্ষয় কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। নদীর ক্ষয় কাজের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে নদীর ক্ষয় কাজটা প্রধানত নদীর কোন অঞ্চলের মধ্যে দেখা যায়। নদীর ক্ষয়কাজ প্রধানত পার্বত্য প্রবাহে, অর্থাৎ নদী যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেইখান থেকে নদী সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত হচ্ছে নদীর পার্বত্য প্রবাহ বা উচ্চগতি। এই অঞ্চলে নদী প্রধানত ক্ষয়কাজ করে থাকে। ক্ষয়কাজটা এই অঞ্চলে কেন প্রাধান্য লাভ করে? নদী যেখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পার্বত্য এলাকায় বা মালভূমি অঞ্চলে যেখানেই সৃষ্টি হোক না কেন, সেখানে ভূমির ঢাল খুব বেশি থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে এবং পার্বত্য অঞ্চলের ভূমিভাগ যেহেতু সমতল হয় না, উঁচু নিচু হওয়ার জন্য, অর্থাৎ বন্ধুর ভূমিভাগ থাকার জন্য সেই অঞ্চলে কি হয়, নদীতে জলস্রোতের বেগ প্রবল থাকে।
এই নদীতে জলস্রোতের বেগ প্রবল থাকার জন্য নদীর গতিপথে কোনো বড় বড় আকৃতির শিলাখণ্ড বা পাথর থাকলে সেগুলো কি হয়, নদীর জলস্রোতের সঙ্গে আঘাতের ফলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাই এই অঞ্চলে নদীর ক্ষয়কাজ প্রাধান্য লাভ করে। এবার আমরা জেনে নেব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের মধ্যে প্রথমেই আমরা জানব ভি আকৃতির উপত্যকা। পার্বত্য প্রবাহে নদী প্রায় সর্বশক্তি দিয়ে নিম্নক্ষয় করে ও উপত্যকা গভীর হতে থাকে। নদী পার্শ্বক্ষয় খুব কম করে। এই সময় অধিক নিম্নক্ষয় ও সামান্য পার্শ্বক্ষয়ের ফলে নদী উপত্যকা খানিকটা ইংরেজি অক্ষর ভি এর মতো দেখতে হয়, তাই একে ভি আকৃতির উপত্যকা বলে। আর্দ্র অঞ্চলে এই ভি আকৃতির উপত্যকা দেখা যায়। যেমন খরস্রোতা নদী, অতি খাড়া ঢাল, আবহবিকার, পুঞ্জক্ষয় প্রভৃতি ভি আকৃতির উপত্যকা গঠনে সহায়ক হয়। ভি আকৃতির উপত্যকার পরে আমরা জানব গিরিখাত ও ক্যানিয়ন সম্পর্কে। গিরিখাত ও ক্যানিয়ন। গিরিখাত বলতে কি বোঝায়? নদী কেবল নিম্নক্ষয়ের ফলে যে গভীর ও অতি সংকীর্ণ নদী উপত্যকা তৈরি করে তাকে বলা হয় গিরিখাত। গিরিখাত সাধারণত শায়িত শিলার ফাটল বরাবর নদীর নিম্নক্ষয়ের ফলেই সৃষ্টি হয়ে থাকে। যেমন নেপাল হিমালয়ের কালীগণ্ডকী নদীর কালীগণ্ডকী গিরিখাত পৃথিবীর গভীরতম গিরিখাত। এরপরেই আসি ক্যানিয়ন। নদীর গতিপথ জুড়ে দুপাশের দেওয়ালযুক্ত আয়াকৃতির গভীর উপত্যকাকে বলে ক্যানিয়ন। ক্যানিয়ন সাধারণত শুষ্ক ও শুষ্কপ্রায় বা বৃষ্টিহীন অঞ্চলে দেখা যায়। এই সমস্ত অঞ্চলে কী হয়, শুষ্কপ্রায় ও বৃষ্টিহীন অঞ্চল বললে সেখানে কি বৃষ্টির পরিমাণটা খুব কম, তাই নদীগর্ভে খুব একটা জলের পরিমাণ খুব একটা বেশি থাকে না। কিন্তু এগুলো যেহেতু পার্বত্য প্রবাহে দেখা যায়, তাই পার্বত্য প্রবাহে কি হয়, নদীতে জলস্রোতের বেগটা প্রবল থাকে এবং এই অঞ্চলে নদীগর্ভে জলের পরিমাণ বেশি না থাকলেও বিভিন্ন আকৃতির শিলাখণ্ড দেখতে পাওয়া যায়। এবং নদীতে জলস্রোতের বেগ যেহেতু প্রবল থাকে, তাই এই জলস্রোতের সঙ্গে নদীতে থাকা বিভিন্ন শিলাখণ্ডের ক্রমশ আঘাতের ফলে নদী উপত্যকা কী হয়, ক্রমশ সংকীর্ণ ও গভীর হতে থাকে এবং সেটা দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয়। একে আই আকৃতির উপত্যকাও বলে। যেমন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি 446 কিলোমিটার লম্বা, 1.6 কিলোমিটার গভীর, যেটি পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। এরপরে আসব গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্যে প্রথমেই আসি আকৃতি। গিরিখাত সাধারণত অতি সংকীর্ণ ও গভীর হয় এবং উপত্যকাটি ভি আকৃতি বিশিষ্ট হয়। ক্যানিয়ন বেশি প্রশস্ত, অত্যন্ত গভীর এবং উপত্যকা আয় আকৃতি বিশিষ্ট হয়। ক্ষয়ের প্রকৃতি কী হয়, নদী বেশি পরিমাণে নিম্নক্ষয় করে, সাথে অল্প পরিমাণে পার্শ্বক্ষয়ও করে, আর ক্যানিয়নে নদী প্রধানত নিম্নক্ষয় করে থাকে। এরপরে জানব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত আরেকটি ভূমিরূপ অন্যতম, যেটি হলো জলপ্রপাত। জলপ্রপাত নদীর প্রবাহপথে ঢালের হঠাৎ পরিবর্তনের জন্য জলস্রোত খাড়া ঢাল বেয়ে ওপর থেকে নিচে প্রবল বেগে পড়ে, একে বলা হয় জলপ্রপাত। জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? প্রথমত, জলপ্রপাত সৃষ্টির বিভিন্ন কারণ আছে। তার মধ্যে প্রথমত হলো নদীর প্রবাহ পথে যদি পরপর কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করে। যদি কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করে তাহলে কি হয়, নদীর ক্ষয়ের ফলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এবং নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। এই দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে কি হয়, একটি ধাপের মতো সৃষ্টি হয় এবং তখন নদী ওই উঁচু কঠিন শিলাস্তর থেকে প্রবল বেগে ঝাঁপিয়ে নিচে পড়ে এবং জলপ্রপাত সৃষ্টি হয়।
এছাড়াও নদীর প্রবাহ পথে যদি আড়াআড়ি চ্যুতি থাকলে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন নর্মদা নদীর কপিলধারা জলপ্রপাত। তারপরে হচ্ছে নদীর নিক বিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়, যেমন ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আবার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকার ওপর বরফ গলা জল নিচে পড়ে জলপ্রপাত তৈরি হয়। এরপরে আসব খরস্রোত। খরস্রোত বলতে কি বোঝায়? খরস্রোতা নদীর গতিপথে ছোট ছোট বন্ধুরথা, বিশেষ করে কঠিন শিলার উদ্ভেদ থাকলে সেসব জায়গায় স্রোতের বেগ হঠাৎ বৃদ্ধি পায়, এদের খরস্রোত বলে। যেমন আফ্রিকার জাইরে নদীর লিভিংস্টোন জলপ্রপাতে 32টি খরস্রোত সৃষ্টি করে 270 ফুট নিচে নেমে এসেছে। এরপরে জেনে নেব কাস্কেড নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত আরও একটি ভূমিরূপ। নদীর প্রবাহ পথে যদি সিঁড়ির মতো ধাপে ধাপে খাড়া ঢালে সৃষ্ট ছোট ছোট জলপ্রপাত যেন লাফিয়ে নেমে আসে, একে কাস্কেড বলে। নদীর প্রবাহ পথে যে ছোট ছোট যখন ধাপ দেখা যায় তখন সেই ঢালের ওপর ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি হয় এবং সেটা দূর থেকে দেখলে মনে হয় কি যেন একটার ওপর থেকে আর একটা লাফিয়ে লাফিয়ে নিচে নেমে আসছে, একে বলা হচ্ছে কাস্কেড। যেমন উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অব দ্য গ্লেন হচ্ছে কাস্কেডের একটি উদাহরণ। ছবিটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। এরপরে আসি আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা বলতে বোঝায় পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে একের পর এক শৈলশিরা আড়াআড়িভাবে অবস্থানের জন্য নদীর প্রবাহ চোখের আড়ালে চলে যায়। দূর থেকে দেখলে মনে হয় দুদিক থেকে উপত্যকা নেমে এসেছে, অভিক্ষিপ্তাংশরূপে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে এবং নদী প্রবাহ আবদ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ পার্বত্য অঞ্চলে যদি নদীর গতিপথে একের পর এক শৈলশিরা বা রেঞ্জ দেখা যায় তাহলে সেগুলো আড়াআড়িভাবে যদি অবস্থান করে দূর থেকে দেখলে মনে হয় সেগুলো একটা কি হচ্ছে চোখের আড়ালে চলে যায়, মানে একটার পর থেকে আরেকটাকে আর দেখা যায় না। দেখে মনে হয় কি দূর থেকে শৈলশিরাগুলো দেখে মনে হয় একদম নদী উপত্যকার ওপর এসে পড়ছে, যেটা কি হচ্ছে নদী উপত্যকার ওপর এসে পড়ছে মানে কি অভিক্ষিপ্তাংশরূপে অর্ধেকভাবে অভিক্ষিপ্তাংশরূপে একটার ওপর একটা মিলিত হয়ে একটা নদীর প্রবাহ পথটাকে কী করে ফেলেছে, আবদ্ধ করে ফেলেছে। একেই বলা হচ্ছে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা। যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা, তোর্সা, মহানন্দা প্রভৃতি নদীর গতিপথে এগুলি দেখা যায়। ছবিটা দেখে নাও। এরপরেই আসি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত আরও একটি ভূমিরূপ প্রপাতকূপ। প্রপাতকূপ সাধারণত জলপ্রপাতের ফলেই সৃষ্টি হয়। জলপ্রপাতের জন্য নদীর উপত্যকার নিচে যে গর্তের সৃষ্টি হয় সেই নিচু জায়গাটাকে বলা হয় প্রপাতকূপ। ওপর থেকে পড়া প্রবল জলের চাপ ও জলের সাথে আসা নুড়ি পাথরের অবঘর্ষের ফলে নদী উপত্যকার তলদেশে গর্তের সৃষ্টি হয় এবং এর ফলেই সৃষ্টি হচ্ছে প্রপাতকূপ। যেমন চেরাপুঞ্জির নিকট নোহকালিকায় জলপ্রপাতের উদাহরণ। এরপরে আমরা জানব নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত আরও একটি ভূমিরূপ মন্থকূপ সম্পর্কে। পার্বত্য অঞ্চলে নদীর জল বন্ধুর তলদেশে ধাক্কা খেয়ে পাক খেতে খেতে বয়ে যায় এবং জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ি পাথরের বিরামহীন আঘাতে নদীর তলদেশের শিলায় ছোট বড় গোলাকার বিভিন্ন গর্তের সৃষ্টি হয়, একে বলা হয় মন্থকূপ। যেমন ঘাটশিলার কাছে সুবর্ণরেখা নদীতে অনেক মন্থকূপ দেখা যায়। তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে নদীর ক্ষয়কাজ সাধারণত কোথায় হয়, পার্বত্য অঞ্চলে, এবং পার্বত্য অঞ্চলে ভূমিভাগ কি হয় উঁচু নিচু অর্থাৎ বন্ধুর থাকে, সমান হয় না, তাই বলা হচ্ছে নদীর জল বন্ধুর তলদেশে। এবং এই অঞ্চলে নদীতে স্রোতের বেগ প্রচুর পরিমাণে থাকে। এর ফলে কি হয়, নদী গর্ভে থাকা বিভিন্ন আকৃতির ছোট বড় শিলাখণ্ড নদীর স্রোতের সঙ্গে পাক খেতে খেতে নদীর তলদেশে কি করে, আঘাত করে
এবং এই আঘাতের ফলে নদীর তলদেশের শিলায় ছোট বড় বিভিন্ন গোলাকার গর্তের সৃষ্টি হয়। একে বলা হচ্ছে মন্থকূপ। ছবিটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।